আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের আরও একটি আয়োজনে। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সমাজ বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে বা সোশিওলজি ফার্স্ট পেপারের ক্লাস নিয়ে। এটা তোমাদের মূলত ফাইনাল রিভিশন ক্লাস, মানে তোমাদের সামনে যে সমাজ বিজ্ঞান এইচএসসির 100 নম্বরের পরীক্ষা হবে, সেখানের 30 মার্কসের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, বা ওইটার উপরে বেস করে আমরা তোমাদের সামনে 50টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তুলে ধরেছি। যে এমসিকিউগুলার যদি তোমরা সলভ করো বা আজকে ক্লাস করো, এবং এইটার মাধ্যমে আমরা যে আরও অন্যান্য যে তথ্যগুলো দিব এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে বা টপিকগুলোকে কেন্দ্র করে, আশা করা যায় এর ভিতর থেকে কেবলমাত্র তোমাদের যে এমসিকিউতেই কমন আসবে সেটা না, এর পাশাপাশি সৃজনশীলের জন্য তোমাদের সহায়তা হবে। এবং বিশেষ করে সৃজনশীলের নাম্বার বা জ্ঞানমূলক যে প্রশ্নটা, সেটা সাথে সাত মানে প্রত্যেকটাই এক এক করে পাবে, সেটা আমরা আশা রাখছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে শুরু করি। একদম প্রথম প্রশ্ন, যে সমাজবিজ্ঞান আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কোন সালে? সমাজবিজ্ঞান আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কোন সালে? সমাজবিজ্ঞান সমাজ নিয়ে আলোচনা করে, এবং যখন থেকে মানুষজনের ভিতরে সভ্যতা শুরু হয়েছে, যখন থেকে মানুষ যা হলো যখন গুহায় বসবাস করত বা বনে জঙ্গলে বসবাস করত, যখন থেকে একজন মানুষ আরেকজন মানুষের সাথে ইন্টারেক্ট করা শুরু করছে, তাদের মধ্যে মিথস্ক্রিয়া হয়েছে, তারা যখন একে অপরের সাথে মিলে কাজ করা শুরু করছে, তখন থেকে আসলে সমাজের শুরু বা তখন থেকে সমাজের সূচনা। কিন্তু সমাজকে যে নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা বা সমাজকে যে বৈজ্ঞানিকভাবে দেখা কিংবা সমাজের যে বিশ্লেষণ, এটা শুরু হয়েছে কিন্তু বেশ পরে। কত সালে? 1894। 1894 কার মাধ্যমে শুরু হয়েছে? অগাস্ট কোতের মাধ্যমে। অগাস্ট কোত। এটা তোমরা অনেকেই হলো ভুল করে বলো যে অগাস্ট কোমতে, যেহেতু COMT, কিন্তু আসলে উচ্চারণটা কি বা প্রোনাউন্সিয়েশনটা কি? সঠিক প্রোনাউন্সিয়েশন অগাস্ট কোত। এখন অগাস্ট কোত দেখলো, বা অগাস্ট কোত যেই সময় সমাজবিজ্ঞানের আবির্ভাব করেছে, বা সেই যেই সময় সে সমাজবিজ্ঞান নিয়ে কথা বলা শুরু করছে, লেখালেখি করা শুরু করছে, তখন ছিল তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। এবং শিল্প বিপ্লব কালে আমরা জানি, বা শিল্প বিপ্লব প্রাককালে বা যখন শুরু হয়েছিল, তখন আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যার কি আবির্ভাব হয়, এবং সেই সমস্যাগুলো আমাদের সমাজকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে, আমাদের সমাজকে কি করে? বিভিন্নভাবে ক্ষতি পৌঁছায়। এখন সমাজবিজ্ঞানী অগাস্ট কোত তখন ভাবনা চিন্তা করা শুরু করে যে এইগুলো আসলে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। এই চিন্তা থেকেই সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়। কত সালে? 1894 সালে। আচ্ছা, এবং এর সাথে সাথে হলো আরেকটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশে কবে শুরু হয়? বিডিতে কখন শুরু হয়? বাংলাদেশে শুরু হয় 1957-এ। কত সালে? 1957-এ। 1957-এ সোশিওলজি ডিপার্টমেন্ট ডিউ, এটা প্রতিষ্ঠার মাধ্যমে। 1957 সালে ডক্টর A.K. নাজমুল করিম, তারপরে হলো পিয়েরে বোসাইনি, এনাদের কয়েকজনের সহায়তায় এবং বিশেষ করে ইউনেস্কোর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। কিন্তু তার আগেই সমাজবিজ্ঞান যে বিষয়টা, এটা কোর্স হিসাবে বা একটা নর্মাল 100 মার্কের একটা সাবজেক্ট হিসাবে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ানো হতো, যেরকম ইতিহাস ডিপার্টমেন্টে পড়ানো হতো কিংবা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ানো হতো। কিন্তু একদম আলাদা একটা ডিপার্টমেন্ট হিসাবে বা আলাদা বা বিস্তর পরিমাণে পড়াশোনার করার জন্য বাংলাদেশে সমাজবিজ্ঞানের সূচনা শুরু হয় 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে। আচ্ছা, তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, যে 2 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি শিল্প সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়? আমরা জানি যে সমাজে যা কিছু এক্সিস্ট করে সমাজবিজ্ঞান সেটা নিয়েই আলোচনা করে, সেটা নিয়ে গবেষণা করে, সেটা নিয়ে কথাবার্তা বলে। তার মধ্যে একটা হলো শিল্প সমাজবিজ্ঞান। এই যে শিল্প, কলকারখানা, মিল ফ্যাক্টরি, এই যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এইগুলা নিয়ে শিল্প সমাজবিজ্ঞান আলোচনা করে। তাহলে এই শিল্প সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু কোনটা? ভূমিকেন্দ্রিক সামাজিক স্তরবিন্যাস? না, এটা মূলত তোমার শ্রেণী সমাজবিজ্ঞান।
এটা মূলত শ্রেণী সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। মানে আমরা বলি না যে আমাদের সমাজে বড় লোক আছে, গরিব আছে, মধ্যবিত্ত আছে, আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডিল ক্লাস, আবার আপার মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, এরকম বিভিন্ন রকম আছে না। তারপরে এই যে তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এরকম আছে না। এইগুলা মূলত এই শ্রেণী সমাজকর্মে আলোচনা করা হয়। তারপর আসতেছে জীবিকার খোঁজে স্থান পরিবর্তন। ঠিক আছে, কিন্তু এইটা আসলে শিল্প সমাজ বিজ্ঞানের মূল আলোচনার বিষয় না। মানুষ বিভিন্ন কারণেই কিন্তু জীবিকার খোঁজে হলো গিয়ে স্থান পরিবর্তন করে। যেরকম মনে করো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমি ধস হলো, নদী ধস হলো, তখন সে অঞ্চলের মানুষজন কি করে? সে অঞ্চলের মানুষজন তখন ঢাকায় বা শহরের দিকে মুভ করে। কিন্তু এইটার সাথে কিন্তু আসলে শিল্প সমাজকর্মের ওইভাবে ভূমিকা নেই। তারপর অবৈধভাবে কারো সম্পত্তি দখল, এটা তো নাই। মালিক শ্রমিক দ্বন্দ্ব, হ্যাঁ, এই যে আমরা জানি যে মালিক শ্রমিক দ্বন্দ্ব, যেটা নিয়ে হলো গিয়ে মূলত কার্ল মার্কস অনেক আলোচনা করছে। মালিক কারা? মালিক হলো গিয়ে বুর্জোয়া, মানে যাদের কাছে ক্ষমতা আছে। আর আরেকটা হলো গিয়ে শ্রমিক। শ্রমিক কারা? শ্রমিক হলো প্রোলেটারিয়েট। প্রোলেটারিয়েট এবং এই প্রোলেটারিয়েটের আরেক নাম হলো গিয়ে সর্বহারা, মানে তারা সবকিছু হারায় ফেলছে, তাদের নিজের বলতে কিছু নাই, তাদের নিজের সম্পদ বলতে কিছু নেই। এবং এই যে মালিক আর শ্রমিকের মধ্যে যে দ্বন্দ্ব, মালিক হলো গিয়ে শ্রমিককে টাকা দিতে চায় না, তারপর যতটুকু টাকা না দিলেই নয় সেইটুকু টাকা দিয়ে হলো গিয়ে শ্রমিকদের কাজ করায় নেয়। আবার শ্রমিকরা হলো গিয়ে মালিকদের কাছ থেকে ঠিকমতো ট্রিটমেন্ট পায় না, ঠিকমতো আচার আচরণ পায় না, ঠিকমতো বেতন পায় না, ভর্তুকি পায় না, হাবিজাবি বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন হলো গিয়ে মানসিক নির্যাতনও এবং পাশাপাশি হলো গিয়ে শারীরিক নির্যাতন হলো গিয়ে করে থাকে। যতটুকু কাজ করানোর প্রয়োজন তার থেকে হলো গিয়ে বেশি কাজ করে নেয়, এরকম বিভিন্ন ঝামেলা করে না মালিকরা বা মালিক পক্ষ। তাহলে এই যে মালিক আর শ্রমিকের যে দ্বন্দ্ব, এটা মূলত শিল্প সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। আচ্ছা, তারপর 3 নম্বরে দেখি ঐচ্ছিক দল কোনটি? ঐচ্ছিক দল কোনটি? দল মূলত দুই প্রকার। দল কয় প্রকার? একটা তো এই যে ঐচ্ছিক, আর আরেকটা কি? অনৈচ্ছিক। একটা ঐচ্ছিক দল, একটা অনৈচ্ছিক দল। ঐচ্ছিক দল কোনটা? যেটা আমরা আসলে চুজ করতে পারি যে এই দলের অন্তর্ভুক্ত আমি হব নাকি হব না। আর অনৈচ্ছিক দল কোনটা? যেই দলের অন্তর্ভুক্ত আমি হব কি হব না এটা চয়েস আসলে আমার কাছে থাকে না, আমি বাই ডিফল্ট হলে ঢুকে যাই। তাহলে দেখো পরিবার, আমরা কিন্তু পরিবার আসলে চুজ করি না, এটা আমরা এমনিতেই অংশ হয়ে যাই। রাষ্ট্র কিন্তু আমরা আসলে ওইভাবে চুজ করি না, আমরা এমনিতেই অংশ হয়ে যাই। সম্প্রদায়, আমরা মনে করো যে আমি মনে করো যে কুলি সম্প্রদায় সাপোজ, বা আমি মনে করি জেলে সম্প্রদায়, এটা কিন্তু আমি চুজ করতেছি না, এটা বাই বর্ন আসছে। কিন্তু মনে করো যে বিভিন্ন সংঘ, সংঘ নামটা অনেকে তোমরা বুঝো না, কিন্তু তোমরা কিন্তু ক্লাব বুঝো। তাহলে দেখো আমরা কিন্তু বাই বর্ন বা জোর করে সাধারণত কোনো ক্লাবের অংশ হই না। আমরা ক্লাবের অংশ কখন হই? আমরা ক্লাবের মেম্বার কখন হই? যখন আমরা নিজ থেকে ডিসাইড করি যে না আমি এই ক্লাবের মেম্বার হব বা আমি এই ক্লাবের সাথে যুক্ত হব, তাই না? তাহলে ঐচ্ছিক দল কোনটা? ঐচ্ছিক দল হলো সংঘ বা ক্লাব। আচ্ছা, আবিদ ও আহসান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের দুটি ভিন্ন বিষয় পড়াশোনা করে। ফিল্ড ওয়ার্কের জন্য আহসানকে মাঝে মাঝে বিভিন্ন বস্তি, জনপদ ইত্যাদি এলাকায় যেতে হয়। সে সকল এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা, ভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, সমস্যা ইত্যাদি নিয়ে কাজ করে। অন্যদিকে আহসানের এই অর্জিত ধারণাকে আবিদ গ্রহণ করে এবং সমাজ কল্যাণমূলক কাজে লাগাতে চেষ্টা করে। তাহলে আহসানের পঠিত বিষয় কোনটা? তাহলে দেখো এখানে কি বলছে, তাহলে আমরা এই উদ্দীপক থেকে এটা যে সমাজ বিজ্ঞান এটা কিভাবে বের করব? আমরা আগে বলে নিই যে এটার উত্তর হবে সমাজ বিজ্ঞান, কিন্তু কিভাবে আমরা বুঝবো? তাহলে দেখো এখানে বলছে যে ফিল্ড ওয়ার্কে যায়, ফিল্ড ওয়ার্কে সমাজ বিজ্ঞানীরাও যায়, সমাজকর্মের লোকজনও যায়, নৃবিজ্ঞানের লোকজনও যায়। তাহলে এইটার ক্ষেত্রে তিনটাই প্রযোজ্য। আচ্ছা, মাঝে মাঝে বিভিন্ন বস্তি, জনপদ ইত্যাদি এলাকায় যেতে সে এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা, ভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, সমস্যা ইত্যাদি নিয়ে কাজ করে। এটা কিন্তু মনে করো সমাজকর্মের লোকজনরা করে না। সমাজকর্মের লোকজন মূলত সমাজের মানুষজনকে সেবা দিতে চায়, সাহায্য করতে চায়। তাহলে এখানে সমাজকর্ম হবে না, মনোবিজ্ঞান তো আগেই বাদ। আচ্ছা, আর হলো গিয়ে এই যে মনে করো যে আর্থসামাজিক সমস্যা, এইটা নিয়ে কাজ করে সমাজ বিজ্ঞান।
নৃবিজ্ঞান কি করে? নৃবিজ্ঞান মনে করো যে তোমার যারা চাকমা তাদের জনগোষ্ঠীতে গেছে, তারা ওইখানে কিভাবে বেড়ে ওঠে, তাদের সামাজিকীকরণ কিভাবে হয়, তাদের একে অপরের সাথে ইন্টারাকশনটা কিভাবে হয়, তাদের জীবিকা কি, তারা কেমন কি হলো গিয়ে তোমার বাধা বিপত্তির সম্মুখীন হয়, তাদের সংস্কৃতি কেমন, ইত্যাদি নিয়ে নৃবিজ্ঞান কাজ করে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে এত বড় উদ্দীপক আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটারমাইন করতে পারতেছি, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারতেছি এই যে যেই বিষয়টা নিয়ে আহসান কাজ করতেছে সেটা নৃবিজ্ঞান না, সমাজকর্মও না, মনোবিজ্ঞানও না, এটা সমাজবিজ্ঞান। এইভাবে কিন্তু তোমার এই যে সামাজিক বিজ্ঞান অনুষদের যে বিভিন্ন বিষয় আছে একটার একটার থেকে কিভাবে পার্থক্য, কোন বিষয়ে পার্থক্য, এটা কিন্তু তোমাদের কি জানতে হবে। আচ্ছা, আহসানের পঠিত বিষয়ের ক্ষেত্রে আবিদের পঠিত বিষয়টি কি ভূমিকা রাখতে পারে? আচ্ছা, কি ভূমিকা রাখতে পারে? সমস্যা বিশ্লেষণে, হ্যাঁ অবশ্যই সমস্যা বিশ্লেষণ, কারণ সমাজবিজ্ঞান কোনো সমস্যার সূত্রপাত করে, মানে সমস্যাটা কেন হচ্ছে সেটা ফাইন্ড আউট করে। আচ্ছা, নীতি নির্ধারণ করে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। স্বাভাবিকভাবে যে আহসানের পঠিত বিষয়টা বা সমাজবিজ্ঞান যেহেতু ওদেরকে নিয়ে পড়াশোনা করছে, অ্যানালাইজ করছে, তাহলে নীতি নির্ধারণও কিন্তু সেটা করতে পারে। আচ্ছা, তারপর হলো যে পরিকল্পনা গ্রহণে, আবার মনে করো যে তুমি মনে করো যে আহসান যে কাজটা করছে জেনেভাদের মানুষের নিয়ে কাজ করছে, তাহলে সে তাদের যে বিভিন্ন সমস্যা সেইটাও যেরকম ফাইন্ড আউট করছে বা ফিগার আউট করছে, তাহলে তার যেই হলো গিয়ে ফাইন্ডিংসটা সেটার উপর ভিত্তি করে তাদের উপর যখন কোনো রীতি নীতি বা পলিসি, নীতি বলতে মূলত এখানে পলিসিকে বোঝাচ্ছে, যখন তাদের উপরে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করা হবে তখন আহসানের এই কাজটাকে কিন্তু অ্যাজ এ রেফারেন্স হিসাবে গ্রহণ করতে পারে যে ও না, আহসান তো এই কাজটা করছিল, আহসান সাহেব সে এই ফাইন্ডিংস পাইছে, তার মানে বোঝাচ্ছে যে তোমার রোহিঙ্গাদের উপরে বা বিহারিদের উপরে এরকম সমস্যা আছে। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে পলিসি বা রীতিনীতি নির্ধারণ করব। তারপর হলো পরিকল্পনা গ্রহণে, পরিকল্পনা গ্রহণ মানে কি রীতিনীতি হয়ে গেল, কিন্তু তাদের সাথে আসলে কি করা হবে না হবে, কিভাবে করা হবে। রীতিনীতি বলা হলো যে কি, নীতিতে বলা হলো কি কি বা পরিস্থিতি কি বলা হলো যে এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী জেনেভা ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা তোমার বিহারিরা, তাদেরকে কর্মক্ষম করতে হবে, এটা হলো নীতি। কিন্তু কিভাবে কর্মক্ষম করবে সেটার কাজ কিন্তু এই যে পরিকল্পনা করবে। তাহলে তোমার এইটাও হলো, এইটাও হলো, এটা হলো, তাহলে তিনটা, তাহলে 5-এর উত্তর কত হবে? 5-এর উত্তর হবে ডি। আচ্ছা, তারপরে 6 নাম্বার যদি দেখি, নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? আবার তাহলে সংস্কৃতি হলো গিয়ে দুই প্রকার, একটা বস্তুগত আর আরেকটা কি, আরেকটা অবস্তুগত। আরো যদি সহজে বলি, একটা হলো গিয়ে ধরা, বস্তুগতটা হলো গিয়ে ধরা মানে যেটাকে আমরা ধরতে পারি, আর আরেকটা অবস্তুগতকে আমরা বলতে পারি অধরা, মানে যেটাকে আমরা ধরতে পারি না, দেখতে পারি না, আমরা কি করতে পারি, ফিল করতে পারি। তাহলে নিচের কোনটি বস্তুগত সংস্কৃতি? আচ্ছা, যদি নিচ থেকে দেখি, বড়দের প্রতি শ্রদ্ধা, এটা কিন্তু আমরা ধরতে পারতেছি না, দেখতে পারতেছি না, কি করতে পারতেছি, ফিল করতে পারতেছি, তাহলে অবস্তুগত হবে না। আজানের ধ্বনি, এটা আমরা দেখতে পারতেছি না, ধরতে পারতেছি না, তোমার আমরা হলো কি করতে পারতেছি, শুনতে পারতেছি, ফিল করতে পারতেছি, তাহলে আজানের ধ্বনি হলো কি অধরা বা অবস্তুগত সংস্কৃতি। ভাটিয়ালি গানের সুরও হলো গেছে, কিন্তু ইঞ্জিন চালিত রিক্সা, এটা কিন্তু বস্তুগত সংস্কৃতি। এখন তোমার মনে হইতে পারে যে আচ্ছা ভাইয়া বা স্যার, আমি তো এতদিন ধরে জানতাম যে নাচ গান, আমাদের খাদ্য, আমাদের পোশাক, এগুলাই তো সংস্কৃতি, এগুলো অবশ্যই সংস্কৃতি। সংস্কৃতির যে এরিয়াটা এটা কিন্তু আরো বিস্তর। সংস্কৃতি বলতে বোঝায় কি, হোয়াট উই ডু ইজ আওয়ার কালচার বা ইজ আওয়ার সংস্কৃতি বা ইজ আওয়ার কৃষ্টি। তাহলে কোনো একটা অঞ্চলের মানুষজন বা মনে করো বাংলাদেশের মানুষজন বা মনে করো যে বরিশাল অঞ্চলের মানুষজন ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে, তাহলে এটাও কিন্তু ওই অঞ্চলের মানুষের জন্য বা ওই দেশের মানুষের জন্য কি কালচার। যেইভাবে ভাটিয়ালি হলো গিয়ে গানের সুর, এটা একটা কালচার। বাংলাদেশে যে আজানের ধ্বনি একরকম, এটা মুসলিম দেশে শোনা যায়, আবার মনে করো বাংলাদেশের আজান একরকম, পাকিস্তানের আজান একরকম, ইন্দোনেশিয়ার একরকম, সৌদি আরবের আরেক রকম। তাহলে দেখো কান্ট্রি টু কান্ট্রি বা এরিয়া টু এরিয়া কিন্তু পার্থক্য হচ্ছে। আবার মনে করো যে বড়দের প্রতি শ্রদ্ধা,
আমাদের এই যে এশিয়ার দেশগুলোতে সাধারণত দেখা যায় যে বড়দের প্রতি শ্রদ্ধাটা একটু বেশি দেখা যায়, কিন্তু যত তুমি ওয়েস্টের দিকে যাবা, যত তুমি ইউরোপিয়ান কান্ট্রি বা যত তুমি আমেরিকান কান্ট্রির দিকে যাবা, সে জায়গায় কি দেখবা যে বড়দের বা বিশেষ করে বাবা মা বা গুরুজনদের কিন্তু আমাদের দেশে যেরকম রেসপেক্টফুলি দেখা হয়, রেসপেক্টফুলি ট্রিট করা হয়, তাদের দেশে কিন্তু এরকম হয় না। তাহলে দেখো সংস্কৃতি কিন্তু কান্ট্রি টু কান্ট্রি, এরিয়া টু এরিয়া, রিজিয়ন টু রিজিয়ন, কন্টিনেন্ট টু কন্টিনেন্ট ভ্যারি করে। আচ্ছা, তাহলে 6 উত্তর কোনটা হবে? এ, ইঞ্জিন চালিত নৌকা। জয়ের বয়স 7, তার বাবা মা দুইজনই সন্ধ্যা অবধি কর্মস্থলে থাকেন। পরিবারের অন্য কোনো সদস্য না থাকায় জয়ের দেখাশোনার জন্য গৃহকর্মীর উপর নির্ভর করতে হয়। জয়া প্রায়ই একাকিত্ব ও বিষণ্ণতায় ভোগে। আচ্ছা, তাহলে জয়ের পরিবারটি কেমন আগে দেখি। যে এটা কি বলতেছে, অনু, যৌথ, পৃথিবাস নাকি নয়াবাস। তাহলে এখানে আমরা দেখতেছি কি যে জয়ার পরিবারে কয়জন আছে? বাবা মা এবং জয়া। তাহলে এটাকে আমরা অনু পরিবার বা যেটাকে আমরা ইংরেজিতে বলি নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি বলতে পারি, নিউক্লিয়ার ফ্যামিলি। আচ্ছা, এখন পরিবারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, পরিবারকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। এখন একটা ভাগ হলো পিতৃতান্ত্রিক বা মাতৃতান্ত্রিক, মানে পরিবারে কে প্রধান বা কে হলো গে হেড অফ দ্য ফ্যামিলি, বা হেড অফ দ্য ফ্যামিলি যদি বাবা হয় তাহলে পিতৃতান্ত্রিক পরিবার, মা হইবে মাতৃতান্ত্রিক পরিবার। আচ্ছা, যেরকম হলো গে গারো এবং খাসিয়া, আদিবাসীদের মধ্যে গারো এবং খাসিয়াদের পরিবারটা মূলত মাতৃতান্ত্রিক হয়। কিন্তু এই যে অন্যান্য আদিবাসী বা আমাদের মনে করো যে যারা মেইনল্যান্ডে থাকে বা যারা মনে করো যে বাংলাদেশি আদিবাসী না, তারা কিন্তু মূলত পিতৃতান্ত্রিক পরিবারে বিলং করে। আচ্ছা, এর বাইরেও আবার পরিবার আছে, মনে করো যে এক পত্নিক, বহুপত্নিক, আর বহুপতি এবং বহুপত্নিক। এটা যদি আমরা লিখি যে এক, বহু পত্নিক আর হলো গিয়ে বহুপতি। এক বলতে কি বোঝায়? যে পরিবারে একজন হাজবেন্ড থাকে, একজন ওয়াইফ থাকে। এটা মূলত বাংলাদেশে খুবই কমন, তাই না? সব থেকে বেশি কমন। তারপরে কি বহুপত্নিক, মানে অনেক ওয়াইফ আছে, যেটা হলো গিয়ে আমাদের 2 জেনারেশন আগে অনেক বেশি ছিল। আমাদের বেশিরভাগেরই নানা দাদার দেখা গেল যে 2 বা 2 এর অধিক ওয়াইফ ছিল বা আছে। যেরকম আমার দাদার নিজেরই 2 জন হলো ওয়াইফ ছিল, একজন মারা গেছিল, তারপর আমার ছোট দাদিকে বিয়ে করছে এরকম। আর বহুপতি এই পরিবারটা সাধারণত বাংলাদেশে দেখা যায় না। বাইরের দেশের কিছু কিছু আদিবাসী যারা আছে তাদের ভিতরে এই বহুপতি পরিবারগুলো দেখা যায়। তাহলে নাম শুনে বোঝা যাচ্ছে যে সেই পরিবারে একজন ওয়াইফ থাকবে এবং 2 বা 2 এর অধিক কি থাকবে? হাজবেন্ড থাকবে। আচ্ছা, তারপর আবার হলো গিয়ে আরেক ভাগে ভাগ করা যায় একক, যৌথ আর অনু। একক, যৌথ আর অনুপরিবার, যেটা আমরা এখানে আলোচনা করছি। আচ্ছা, এটা তো তোমরা মোটামুটি সবাই বুঝো। আবার আরেক ভাগে ভাগ করা যায়, সেটা হলো বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ কি বাবার বাড়ি থাকবে, সরি ছেলের বাড়িতে থাকবে, মেয়ের বাড়িতে থাকবে, নাকি নতুন একটা পরিবারে বা নতুন একটা জায়গায় তারা বাসা নিয়ে থাকবে। এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করেও কিন্তু তোমার পরিবারকে ভাগ করা যায়। 7 উত্তর কোনটা? ক, অনু। জয়ের মানসিক অবস্থা ভবিষ্যতে কোন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে, কোন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে? তাহলে আমরা যেহেতু দেখতেছি যে অনু বয়স কত, অনুর বয়স যদি আমরা একবার দেখি 7 বছর, মানে অনেক কম। তার বাবা মা তার সাথে থাকে না, মেজরিটি সময় তার কাজের মহিলার সাথে থাকতে হয়, মানে তার মূলত একা থাকতে হয়। তাহলে তার হলো এই যে দেখো ব্যক্তিত্ব গঠন, তার যে পার্সোনালিটি গঠন, এটাই কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ফেলবে। জয়া কিন্তু এটা ফিল করবে যে আমার বাবা মা আমার পাশে ছিল না, আমাকে টেক কেয়ার করেনি, তার সকালবেলা চলে গেছে, একদম সন্ধ্যাবেলা রাত্রেবেলা আসছে, আমি সারাদিন এরকম একা একা।
এবং সে মনে করো এই যে মনে করবে যে নিজেকে নেগলেক্টেড ফিল করবে, যে না আমাকে তো আমার নিজের বাবা মাই গুরুত্ব দিচ্ছে না, এটা যেহেতু যেভাবে সে ফিল করবে, সাথে সাথে বাবা মায়ের কাছ থেকে যে শিক্ষা, যেটা সামাজিকীকরণের অনেক বড় ভূমিকা পালন করে, সেটাও যেহেতু করতে পারতেছে না, তাহলে জয়ার কি হবে, জয়ার হলো ব্যক্তিত্ব গঠনে বা পার্সোনালিটি গঠনে সমস্যা ফেস করবে। আচ্ছা, প্যারালাল কাজিন বিবাহ বলতে কি বোঝায়? প্যারালাল কাজিন বিবাহ বলতে কি বোঝায়? আগে আমরা জাস্ট উত্তরটা দেখি। প্যারালাল কাজিন বিবাহ হলো চাচাতো বোনকে বিবাহ করা, চাচাতো বোনকে বিবাহ করা। এখন কাজিনকে বিবাহ করার উপর যদি ক্রাইটেরিয়া করা হয়, তাহলে দুই ভাগে ভাগ করা যায়। কাজিন বিবাহকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা তো হলো গিয়ে প্যারালাল, আরেকটা কি, আরেকটা হলো গিয়ে ক্রস। ক্রস, এই যে আমরা এরকম ক্রস দিই না, এরকম। আচ্ছা, তাহলে প্যারালাল কাজিন কি হবে? প্যারালাল কাজিন হলো এই যে মনে করো যে চাচাতো ভাইয়ের সাথে, সরি, চাচাতো বোনকে বিবাহ করা, কিংবা খালাতো বোনকে বিবাহ করা, এটা হলো তোমার প্যারালাল কাজিন বিবাহ। কিন্তু এই যে দেখো, ফুফাতো বোনকে বিবাহ করা, মামাতো বোনকে বিবাহ করা, এটা হলো ক্রস, এটা হলো ক্রস কাজিন ম্যারেজ। আচ্ছা, তাহলে কথা হলো কিভাবে বুঝবা, তাই না? বোঝার তো একটা বিষয় আছে। তাহলে দেখো, তোমার ফুফুর সাথে কার সম্পর্ক? মূলত তোমার ফুফুর সাথে সম্পর্ক তোমার বাবার, তাহলে জেন্ডারটা কি, সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। তোমার বাবা পুরুষ, তোমার ফুফু কি নারী। আবার মনে করো যে মামার সাথে মূলত কার সম্পর্ক? তোমার মায়ের সম্পর্ক, তাহলে তোমার মায়ের জেন্ডার কি, ফিমেল, তোমার মামার জেন্ডার কি, মেল। তাহলে দেখো, জেন্ডার কি প্যারালাল, এই যে প্যারালাল মানে কি, সমান সমান, জেন্ডার কি সমান সমান, নাকি হলো কি ক্রস? ক্রস। তাহলে এই যে যখন ফুফাতো বোন বা মামাতো বোন বা ফুফাতো ভাই বা মামাতো ভাইকে বিয়ে করলে, সেটা হবে কি, ক্রস কাজিন ম্যারেজ। আর প্যারালাল কাজিন কি, চাচাতো বোন, তোমার চাচার সাথে মূলত কার সম্পর্ক? তোমার বাবার, তাহলে তোমার চাচাও মেল, তোমার বাবাও মেল, তাহলে এখানে কিন্তু প্যারালাল সম্পর্ক। আবার তোমার খালার সাথে মূলত কার সম্পর্ক? তোমার মায়ের সম্পর্ক, তোমার খালাও ফিমেল, তোমার মাও ফিমেল, তাহলে সম্পর্কটা কি, প্যারালাল। বুঝতে পারছো? প্যারালাল কাজিন বিবাহ এবং ক্রস কাজিন বিবাহ। আচ্ছা, তারপরে আমরা যদি 10 নম্বরটা দেখি, যে মানুষের রক্তের গ্রুপ রোগ ব্যাধি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়? এখন স্বাভাবিকভাবে মানুষের রক্তের গ্রুপ, রোগ ব্যাধি, এগুলা কোন ধরনের সমস্যা? এটা তো গোষ্ঠীগত সমস্যা না, সাংস্কৃতিক সমস্যা তো না, ভৌগোলিক সমস্যা তো নাই, তাহলে কোন সমস্যা? জৈবিক সমস্যা। কোন সমস্যা? জৈবিক সমস্যা। আচ্ছা, আমরা যদি পরের প্রশ্নটা দেখি, এক মিনিট। আচ্ছা, পরিবারের কোন কাজ সন্তানদের আবেগীয় চাহিদা মেটায়? পরিবারের কোন কাজ সন্তানদের আবেগীয় চাহিদা মেটায়? এটার সাথে কিন্তু শিক্ষামূলক আসলে কোনো সম্পর্ক নাই, এটার সাথে নৈতিক সম্পর্কও নাই, এটার সাথে সামাজিকীকরণ সম্পর্কটা ওইভাবে নাই, কারণ সামাজিকীকরণের মাধ্যমে আবেগীয় যে চাহিদা সেটা মিটে না, বা হলো গিয়ে যেই ইমোশনাল যে চাহিদা সেটা হলো গিয়ে মিটে না। তাহলে কোনটার মাধ্যমে মিটে? চিত্ত বিনোদন, যেটাকে আমরা মূলত এন্টারটেইনমেন্ট বলে চিনি, এন্টারটেইনমেন্ট। তাহলে যে এন্টারটেইনমেন্টের মাধ্যমে বা চিত্ত বিনোদনের মাধ্যমে একজন শিশুর বা একজন সন্তানের কি, তোমার আবেগীয় চাহিদা বা ইমোশনাল নিডস, এটা ফুলফিল হবে, ইমোশনাল নিডস। আচ্ছা, 12 নম্বর দেখি, নিজের নিজের কোনটি সবার জীবনে প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানের উদাহরণ? এখানে নিজের কোনটি না, এখানে হবে নিজের কোনটি। আচ্ছা, নিজের কোনটি সবার জীবনে প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানের উদাহরণ? এটা কি দেশপ্রেম? দেশপ্রেম সারা জীবনে প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদান না। স্বাস্থ্য, এটা তো অবশ্যই না। ঝড়, অবশ্যই না। তাহলে উত্তর কোনটা হবে? বন্ধু। তার কারণ হলো বন্ধু এমন একটা জিনিস
যেটা হলো গিয়ে সারা জীবন আমাদের কাছে থাকে এবং আমাদেরকে সাংস্কৃতিকভাবে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। কিভাবে? মনে কর তোমার বন্ধু এক ধরনের একটা ড্রেস পরছে, তোমার দেখে সেটা ভালো লাগছে, তোমার মনে হচ্ছে যে না আমার এই বন্ধুও কিনছে, আমার ওই বন্ধুও কিনছে, আমিও কিনবো। বা তোমার বন্ধু হলো কি তোমাকে বলতেছে যে চল আজকে সিনেমা হলে যায়, এই সিনেমাটা দেখে আসি। বা তোমার বন্ধু একভাবে কথা বলতেছে, সে খুবই মনে করো ক্যারিজম্যাটিক, এবং সেটা দেখে তার মতো তুমি হওয়ার চেষ্টা করতেছো, বা সে যেটা তোমাকে করতে বলতেছে তুমি সেটা করতেছো। তাহলে এইগুলা কি? এগুলা কিন্তু প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদান, এবং এটা কার মাধ্যমে আসতেছে? বন্ধুর মাধ্যমে আসতেছে। যে প্রণালীতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে প্রণীত হয় তাকে সামাজিকীকরণ বলে। তাহলে দেখো এখানে কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? এখানে দেওয়া হচ্ছে সামাজিকীকরণের সংজ্ঞা, এবং উক্তিটিকার কিংসলে ডেভিস। এই যে এরকম উক্তি নিয়ে দিয়ে যে কতবার প্রশ্ন আসে তার ঠিক নেই। এই উক্তিটা কার, বা এই উক্তিটা কে দিয়েছে, বা হলো গিয়ে মনে করো যে এরকম বলতে পারে যে আর্নল্ড গ্রিনের লেখা বই কোনটি, বা বই কোনটি নয়। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। এগুলো কিন্তু তোমাদের খুব খুব ভালোভাবে কি করতে হবে? পড়তে হবে। আচ্ছা, টেলিভিশন সামাজিকীকরণের মাধ্যম হিসাবে ভূমিকা রাখে, বা কোনভাবে ভূমিকা রাখে, কিভাবে ভূমিকা রাখে? সামাজিকীকরণের মাধ্যমে হিসাবে কিভাবে ভূমিকা রাখে, মানে কোন পদ্ধতিতে ভূমিকা রাখে? আমরা দেখি বিশ্বকে হাতের মুঠো এনে দেয়, হ্যাঁ অবশ্যই এটা তো হবেই। তারপরে জনমত গঠনে ভূমিকা রাখে, হ্যাঁ অবশ্যই। ব্যক্তিকে শিক্ষা বিমুখ করে, এটা কিন্তু টেলিভিশন আসলে সম্পূর্ণরূপে করে না। কিছু কিছু প্রোগ্রাম করতে পারে, বা যারা টেলিভিশনে অত্যাধিক পরিমাণে কি অ্যাডিক্টেড বা আসক্ত, তারা হলো গিয়ে তোমার টেলিভিশনের মাধ্যমে ব্যক্তিকে শিক্ষা বিমুখ করতে পারে। কিন্তু এটা কিন্তু আসলে টেলিভিশনের সামাজিকীকরণের মূল বিষয়টা না, তাই না? অনেকে কিন্তু টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা পেয়ে থাকে, বা বিটিভিতে অন্যান্য চ্যানেলেও কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস নেওয়া হয়, তাই না? তাহলে উত্তর কোনটা হবে? 1 আর 2, কারণ 3 হবে না। তাইলে এই যে 1 আর 2 এখানে এ নাম্বার। আচ্ছা, আধুনিক সমাজ ব্যবস্থায় সামাজিকীকরণের কোন মাধ্যমটির প্রভাব কিছুটা কমে এসেছে? কিছুটা কমে এসেছে সেটা হলো কি ধর্ম। কারণ আগে মানুষ ধর্মটা যতটা মেনে চলতো, যতটা হলো কি ধর্মকে ভয় করে চলতো, এখন কিন্তু ততটা না। এখন মানুষ এমন অনেক কাজ করে, তারা জানে, বা সেই মানুষটা জানে যে এই কাজটা আসলে ধর্মের সাথে সাংঘর্ষিক, এইটা আমার ধর্ম সাপোর্ট করে না, কিন্তু তারপরও কি করতেছে? সে ওই কাজটা কি করতেছে? করে যাচ্ছে, তাই না? আচ্ছা, আবার মনে করো যে বিভিন্ন গ্রুপের লোকজন এর এখন আবির্ভাব ঘটতেছে, যেটা 50, 60, 70 বছর আগেও ছিল না, বা থাকলেও অনেক কম। এরকম এথিস্ট, যারা আসলে ধর্মকে, কোন ধর্মকে বিশ্বাস করে না, বা যারা হলো গিয়ে মনে করে যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই। আবার আরেক গ্রুপ আছে যারা হলো গিয়ে সংশয়বাদী, বা ইংরেজিতে বলে অ্যাগোনিস্টিক। তাহলে তারা মনে করে যে হ্যাঁ সৃষ্টিকর্তা থাকতেও পারে, না থাকতে পারে, আমি আসলে শিওর জানি না, এরকম। তাইলে আমাদের সমাজে বা আধুনিক সমাজে ব্যবস্থায় সামাজিকীকরণের কোন মাধ্যমটির প্রভাব কিছুটা কমে এসেছে? এটা হবে ধর্ম। আচ্ছা, নিশান চুরি করতে গিয়ে ধরা পড়ে, বিচারে তার শাস্তি হয়, কর্তৃপক্ষ তার শাস্তি স্থগিত রেখেছে, তার শাস্তি কি রেখেছে? স্থগিত রেখেছে, এবং একজন কর্মকর্তার অধীনে তাকে রাখা। তাহলে নিশানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ কোনটা? নিশানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ হলো প্রবেশন। কি পদক্ষেপ? প্রবেশন। তাহলে এখন কথা হলো যে আচ্ছা ভাই, তাহলে প্রবেশন মানে কি? প্রবেশন মানে হলো যখন একজন ব্যক্তি কোনো খারাপ কাজ করবে বা অপরাধ করবে, মানে ফৌজদারি অপরাধ করছে, যার কারণে তাকে জেলে যাইতে হইতে পারে বা অর্থদণ্ড দেওয়া লাগতে পারে, কিন্তু তাকে জেলেও রাখা হচ্ছে না, তাকে আদালতও নিয়ে যাওয়া হয়নি, কিন্তু তাকে কিছু নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে রাখা হয়েছে, বা তার পিছনে একজন লোক লাগানো হয়েছে যেন সে ঠিকঠাকভাবে চলে, ঠিকঠাকভাবে হলো গিয়ে সে জীবিকা নির্বাহ করে, বা ঠিকঠাকভাবে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য একজনকে রাখা হয়েছে। এই যে সিস্টেমটা, যার মাধ্যমে অপরাধীকে আদালতেও পাঠানো হচ্ছে না, জেলখানা রাখা হচ্ছে না, সেই পদ্ধতিটার নাম কি? প্রবেশন। যেটা হলো কি নিশানের ক্ষেত্রে কি প্রযোজ্য। আচ্ছা, ওইটারই উপর ভিত্তি করে একটা প্রশ্ন, যে উদ্দীপকে কারা কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা উদ্দীপকে কারা কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা, মানে যে কারাগারে যারা থাকে, মানে কারা,
জেলখানা, ওদের কর্তৃক কোন ধরনের ব্যবস্থা হলো গিয়ে নেওয়া হয়, তাদের কর্তৃক বা তাদের দ্বারা কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পরবর্তী অপরাধীর মনে আইনের প্রতি অশ্রদ্ধা তৈরি করতে পারে না। আইনের প্রতি অশ্রদ্ধা বা ডিসরেসপেক্ট তৈরি করা কিন্তু কারা বা জেলখানার কাজ নয়, তাহলে এটা হবে না। তাহলে স্বাভাবিকভাবে পরের দুইটা হবে। তাও দেখি কি কি বলতেছে। অপরাধীর মনে মনে কৃতকর্মের জন্য অনুশোচনা হতে পারে, হ্যাঁ অবশ্যই স্বাভাবিক। তারপরে পরেরটা কি বলতেছে, পরেরটা হলো বলতেছে যে অপরাধী ভবিষ্যতে অপরাধ করা থেকে বিরত থাকতে পারে, হ্যাঁ অবশ্যই। তাহলে 2 আর 3, 2 আর 3 কোথায় আছে, এই যে এখানে। জাতি বর্ণ একটি বদ্ধ ব্যবস্থা, জাতি বর্ণ একটি বদ্ধ ব্যবস্থা। এর কারণ কি? এর কারণ হলো তোমার মেধা ও যোগ্যতা দ্বারা ব্যক্তিকে মূল্যায়ন করা হয়, যে না জাতি বর্ণে কিন্তু মেধা ও বর্ণ যোগ্যতা দ্বারা একজন ব্যক্তিকে মূল্যায়ন করা হয় না। তাহলে যদি উদাহরণ হিসাবে আমরা বলি যে মনে করো একজন হলো তোমার কালো বর্ণের, সাপোজ, আরেকজন হলো মনে করো যে হিন্দুদের এমন একটা জাত থেকে যে জাতকে আসলে ওইভাবে সম্মান করা হয় না, ওইভাবে রেসপেক্ট করা হয় না, করা তো হয় নাই, বিভিন্নভাবে ডিসরেসপেক্ট করা হয়। কিন্তু ওই মনে করো কালো বর্ণের একজন বা ওই মনে করো হিন্দুদের একদম নিচ গোষ্ঠীর একজন, তার মেধাও আছে, তার যোগ্যতাও আছে, কিন্তু তারপরও তাকে কিন্তু কি করতে হয়, হীনমন্যতার শিকার হইতে হয়, তাকে কিন্তু বিভিন্ন জায়গায় অপদস্থ হইতে হয়। তাহলে এটা হবে না। প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে হয় না। এর সদস্যপদ ঐচ্ছিক বা পরিবর্তনযোগ্য না। তুমি চাইলেই হলো গিয়ে তুমি যেই বর্ণে জন্মগ্রহণ করো নাই সেই বর্ণের অংশ তুমি হইতে পারবা না, সেই বংশের সরি সেই জাতি বা সেই বর্ণের তুমি হইতে পারবা না। সামাজিকভাবে তুমি মনে করো যে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করছো, তুমি বাংলাদেশি সিটিজেনশিপ নিছো ঠিকই, কিন্তু তুমি আসলে বাংলাদেশি যে জাতি গোষ্ঠীর না, তুমি বাংলাদেশি জাতি গোষ্ঠী না, তুমি বাংলাদেশি সিটিজেন হইতে পারো, কিন্তু তুমি বাংলাদেশি জাতি গোষ্ঠীর হলো গিয়ে হবে না। কিন্তু বংশ পরম্পরায় একই পেশা গ্রহণ করতে হয়। হ্যাঁ, এই জিনিসটা মূলত তোমার হিন্দুদের মধ্যে বেশি দেখা যায় বাংলাদেশি সমাজে। যেরকম মনে করো যে মুচি যে পেশাটা, এটা কিন্তু বাংলাদেশে এই যে সেলুন, যে সরি তোমার এই যে মেন্স হেয়ার কাট টাইপের যেগুলা মানে একদম এগুলা বাদে খাস বাংলায় যে সেলুনগুলা বা মুচির দোকান যারা যেগুলো বলি না কেন, এর ভিতরে কিন্তু মেজরিটি মানে 90%-এর উপরে কি হিন্দু। তারপর মনে করছি যারা তোমার হাতিয়ার না, যারা হলো লোহার কাজ করে, লোহার বিভিন্ন জিনিসপত্র বানায়, পিতলের বিভিন্ন জিনিসপত্র বানায়, কিংবা যারা হলো মাটির বিভিন্ন জিনিসপত্র বানায়, তারা বেশিরভাগই হিন্দু হয় এবং বংশানুক্রমিকভাবে বংশ পরম্পরায় তারা এই কাজের সাথে কি লিপ্ত, এই কাজের সাথে তারা জড়িত। ক্ষত্রিয়রা মূলত কোন শ্রেণীর, ক্ষত্রিয়রা মূলত কোন শ্রেণীর, এটা জানার আগে তাহলে আমাদের আগে কি জানতে হবে, যে হিন্দুদের যে মূল হলো গিয়ে তোমার চারটা যে গোষ্ঠী, চারটা হলো গিয়ে যে শ্রেণী আছে, চারটা শ্রেণী কি, চারটা শ্রেণী একদম প্রথমে কি, একদম প্রথমে আসছে ব্রাহ্মণ, একদম প্রথমে আসতেছে কি ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণের পরে আসতেছে কি ক্ষত্রিয়, তারপরে আসতেছে কি বৈশ্য, এবং লাস্টলি কি আসতেছে, লাস্টলি আসতেছে হলো শূদ্র, লাস্টলি আসতেছে শূদ্র। এবং এই যে যে চারটা, এই চারটাকে একসাথে বলা হয় চতুর্বর্ণ, সরি চাতুর্বর্ণ। আচ্ছা, এবং এই চারটা বাদেও আরেকটা আছে, চারটা বাদেও আরেকটা আছে যেটাকে বলা হয় আনটাচেবল, মানে যাদেরকে আসলে ছোঁয়াও ঠিক না, বা যাদেরকে ছুঁইলে এই চার গোষ্ঠীর লোকজনের কি হয়ে যাবে, তোমার ধর্ম চলে যাবে বা তারা অপবিত্র হয়ে যাবে। তাহলে সেই গ্রুপগুলা সাধারণত মনে করো যে ময়লা পরিষ্কার করা বা মেথরের কাজ হলো গিয়ে আমাদের সমাজে করে থাকে। আর ক্ষত্রিয়রা কোন কাজ করে, ক্ষত্রিয়রা মূলত হলো গিয়ে যোদ্ধা হয়, আর ব্রাহ্মণরা অভিজাত হয়, তারপরে তারা হলো তোমার পণ্ডিত হয়, রাজা হয়, তারপর হলো গিয়ে এই যে ব্যবসায়ী, ব্যবসায়ী মূলত বৈশ্যরা হয়, আর হলো গিয়ে শিক্ষিত মূলত এই বৈশ্যরা হয়ে থাকে। আর শূদ্র কারা, শূদ্র হলো গিয়ে যারা ছোটখাটো
কাজ করে থাকে তারা। আচ্ছা, অ্যানোমি তত্ত্বের প্রবক্তা কি? সমাজবিজ্ঞানে যেসব তত্ত্ব পড়ানো হয়, যেসব তত্ত্ব বা থিওরি পড়ানো হয়, তার মধ্যে অন্যতম হলো গিয়ে এটা, এবং এই তত্ত্বের প্রবক্তা হলো এমিল ডুরখেইম। তিনি হলো একজন ফ্রেঞ্চ সোশিওলজিস্ট। তিনি একজন ফ্রেঞ্চ সোশিওলজিস্ট এবং অ্যানোমি তত্ত্ব বা অ্যানোমি থিওরিটা সে দিয়েছেন। এখন অ্যানোমি তত্ত্ব কি? অ্যানোমি তত্ত্ব বলতে বোঝায় যে দ্য স্টেট অফ নর্মলেসনেস, মানে একটা জায়গায় বা একটা স্থানে বা একটা এরিয়াতে, একটা দেশে বা একটা সমাজে যখন কোনো নিয়ম কানুন থাকে না, বা হলো গিয়ে লোকজন যখন নিয়ম কানুন ফলো করে না, মেনটেন করে না, তখন সেটাকে বলা হয় হলো গিয়ে অ্যানোমি। সেটাকে কি বলা হয়? অ্যানোমি। আচ্ছা, হাতেম আলী একটি বিদ্যালয়ে পিয়ন পদে চাকরি করেন। প্রায় 15 বছর পরে তিনি প্রধান সহকারী পদে পদোন্নতি পান। উদ্দীপকে কোন ধরনের গতিশীলতা প্রতিফলিত হয়েছে? আচ্ছা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? এটা কিভাবে এর সাথে হলো তা বুঝলাম না। যাই হোক, এটা হলো আসলে প্রশ্নের অংশ না, এটা হলো গিয়ে প্রশ্নের অংশ না। প্রশ্নের অংশ হলো কি এইটাই, এটা হলো গিয়ে টাইপিং করতে যে করছে সে হলো একটু ভুল করে ফেলছে, সরি ফর দ্যাট। তাহলে এখানে আমরা কি দেখতেছি? হাতেম আলী একটা বিদ্যালয়ে পিয়ন পদে হলো গিয়ে চাকরি করেন, কিন্তু পরবর্তীতে সে প্রধান সহকারী পদে পদোন্নতি পায়, মানে এক কথায় তার হলো গিয়ে প্রমোশন হয়। তাহলে তার এই যে প্রমোশন হয়েছে, এই প্রমোশনের ফলে যে জিনিসটা মূলত হয়েছে সেটা হলো ঊর্ধ্বমুখী গতিশীলতা। ঊর্ধ্বমুখী গতিশীলতা, গতিশীলতা বলতে মূলত বোঝানো হয় মোবিলিটি। এবং মোবিলিটি বলতে তোমার সামাজিক যে অবস্থানটা সেটাকে বোঝায়। আর এটার উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হলো আনুভূমিক আর একটা ঊর্ধ্বমুখী। আনুভূমিক মানে কি? মনে করো আমি যদি হাতেম আলীর কথাই বলি, হাতেম আলী একটা বিদ্যালয়ের পিয়ন ছিল, পরবর্তীতে তার প্রমোশন হয়ে আরেকটা বিদ্যালয়ে সে পিয়ন হলো। তাহলে এইখানে তার কিন্তু চাকরির পরিবর্তন হয়েছে, তার সোশ্যাল স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি, তার আইন কামের কোনো পরিবর্তন হয়নি। আইন কামের সাথে কিন্তু সোসাইটির যে পদমর্যাদার বা সোসাইটির মর্যাদার সাথেও কিন্তু একটা ডিরেক্ট সম্পর্ক আছে। কিন্তু এখানে দেখো হলো গিয়ে এই যে হাতেম আলী একটা প্রতিষ্ঠানের পিয়ন হিসাবে ঢুকছিল, পরবর্তীতে সে প্রধান সহকারী পদে প্রমোশন পাইছে, তাহলে তার যে পদটা আরো বেটার হয়েছে, আরো বেটার হলো গিয়ে সে টাকা পয়সা পাবে, তাই না? তাহলে এখানে তার হলো গিয়ে যে প্রমোশনটা সেটা কি ঊর্ধ্বমুখী। আবার তার যদি এরকম হয় যে না, সে আসলে ঢুকছিল হলো গিয়ে পিয়ন হিসাবে, কিন্তু সরি প্রধান সহকারী পদে সে ঢুকছিল, কিন্তু কোনো কারণে তাকে হলো গিয়ে ডিমোশন করে দেওয়া হলো, মানে তাকে পিয়ন বানায় দেওয়া হলো, তাই না? তাহলে এটা হলো গিয়ে নিম্নমুখী। তাহলে এটা কেমন মোবিলিটি হবে? এটা হবে নিম্নমুখী কিংবা ডাউনওয়ার্ড মোবিলিটি বা গতিশীলতা। আচ্ছা, সার্কুলেশন অফ এলিট এটা হলো সমাজবিজ্ঞানের প্রদত্ত আরেকটা তত্ত্ব বা থিওরি, যেটা হলো গিয়ে দিয়েছে প্যারেটো। তাহলে সার্কুলেশন অফ এলিটে কি বলা হয়? সার্কুলেশন অফ এলিটে বলা হয় যে আমাদের সমাজ যারা পরিচালিত করে বা যারা হলো গিয়ে ক্ষমতাধর ব্যক্তি, তারা সবাই হলো গিয়ে এলিট, মানে সবার হলো গিয়ে অর্থ সম্পদ পদমর্যাদা অনেক বেশি, এবং তারা রুল করে, এবং সময়ের সাথে সাথে একজন এলিটের জায়গা আর একজন এলিট দখল করে, একজন এলিটের জায়গা আরেকজন এলিট দখল করে। এবং এটা আসলে সাধারণত হয় মনে করো যে ক্ষমতার পালা বদল, বা যে ছিল সে হয়তো মারা গেছে, বা সে মনে করে এখন আর অত একটা বেশি ইনফ্লুয়েন্সিয়াল না, বা যে হলো গিয়ে আগে ছিল সে দেখা গেল যে খুব একটা বেশি হলো গিয়ে পাওয়ারফুল কোনো কিছু করতে পারতেছে না, তখন তার জায়গায় আরেকজন চলে আসে। এটা একটা মনে করছে ন্যাচারাল প্রসেস, মানে এটা এরকম না যে কাগজে কলমে লেখা হলো যে আজকে জনাব ড্যাশ 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 পদ থেকে চলে গেছেন, এরপর পরবর্তীতে যিনি আসবেন তার নাম হলো গিয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। এটা অনেকটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। নবান্ন উৎসব, পহেলা বৈশাখ, নবান্ন উৎসব পহেলা বৈশাখ মোবাইল ফোন, এগুলা সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী কোন ধরনের উপাদান? এগুলো সমাজবিজ্ঞানে সমাজে প্রভাবকারী ভৌগোলিক উপাদান তো মোবাইল, পহেলা বৈশাখ বা নবান্ন না, তাই না? জৈবিক তো অবশ্যই না, সাংস্কৃতিক হ্যাঁ অবশ্যই।
আর গোষ্ঠীগত কোনো কোনো দিক থেকে নবান্ন, পহেলা বৈশাখ ঠিক আছে, কিন্তু মোবাইল ফোন তো কোনো নিজস্ব গোষ্ঠীর আলাদা করে সিম্বল না, তাই না? আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি বা আমাদের ঐতিহ্য বা আমাদের আইডেন্টিফাই করার অন্যতম একটা বিষয় হলো আমরা নবান্ন উৎসবে হলো গিয়ে পালন করি, কিংবা আমরা হলো পহেলা বৈশাখ পালন করি। কিন্তু যারা মনে করো যে পাকিস্তানে থাকে, যারা ইন্দোনেশিয়ায় থাকে, যারা চায়নাতে থাকে, যারা নর্থ কোরিয়ায় থাকে, তারা কিন্তু এই ধরনের উৎসব পালন করে। এটা তাদের ভৌগোলিক, এটা তাদের গোষ্ঠীগত বিষয় না। তাহলে 23-এর উত্তর কি হবে? 23-এর উত্তর হবে হলো সাংস্কৃতিক। আচ্ছা, মোরেস, মোর্স না কিন্তু, যে মোর বলে না, মোর্স না কিন্তু, এটা হলো গিয়ে মোরেস। আচ্ছা, মোরেস যেই জিনিসটা, সেটা হলো তোমার প্রথা। মোরেস কি? মোরেস হলো গিয়ে প্রথা। কোন প্রথা? সমাজে যে প্রথাগুলা মানুষজনকে তোমার নিয়ন্ত্রণ করে। তাহলে সমাজের যে প্রথা মানুষজনকে নিয়ন্ত্রণ করে, সমাজের যে প্রথা মানুষকে নিয়ন্ত্রণ করে। সমাজের যে প্রথা মানুষকে নিয়ন্ত্রণ করে তাকেই বলা হয় মোরেস। আচ্ছা, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পণ্য আনা নেওয়া কোন ধরনের অপরাধ? আচ্ছা, এটা হলো গিয়ে সংঘবদ্ধ অপরাধ। সংঘবদ্ধ অপরাধ বা কালেকটিভ ক্রাইম কি? যেই কাজটা অনেকজনের মাধ্যমে হয়ে থাকে, যে কাজের পিছনে অনেকজন দায়ী থাকে। এখন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পণ্য আনা নেওয়া, এটা কিন্তু কোনো একজনের কাজ নেই, এখানে একটা বড় সার্কেল, একটা বড় গ্যাং বা একটা বড় পার্টি এর সাথে জড়িত। তাহলে এটা হলো গিয়ে কালেকটিভ ক্রাইম। শিকারবিহীন ক্রাইম কি? শিকারবিহীন ক্রাইম হলো, এটা এক ধরনের ক্রাইম কিন্তু কাউকে উদ্দেশ্য করে না, তাই না? কাউকে উদ্দেশ্য করে যে ক্রাইমটা করা হয় না, সেটাকে বলে শিকারবিহীন ক্রাইম। এটার উদাহরণ কি হইতে পারে? এটার উদাহরণ হইতে পারে যে মাদক, এটার উদাহরণ হতে পারে হলো গিয়ে তোমার জুয়া। মাদক বা জুয়া কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ক্ষতি করার জন্য না, এটা সমাজে এক্সিস্ট করে এবং এর মাধ্যমে মানুষ কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। ভদ্রবেশী ক্রাইম মানে যেই ক্রাইমগুলো সাধারণত আমার তোমার মতো ভদ্র মানুষ ভদ্র জামা কাপড় পরে এসির ভিতরে ফ্যানের নিচে বসে হলো গিয়ে যে ক্রাইমগুলো করে, সেগুলো খেলে ভদ্রবেশী ক্রাইম। মানে হলো গিয়ে তোমার ঘুষ বা ব্রাইব, যৌতুক। রাষ্ট্রদ্রোহী মানে তোমার রাষ্ট্রের বিপরীতে যে বা তোমার রাষ্ট্রের এগেইনস্টে বা এমন কাজ করা যেটা তোমার রাষ্ট্রকে ক্ষতি করবে, সেটা হলো কি রাষ্ট্রদ্রোহী অপরাধ। সেটাকে কি বলে? রাষ্ট্রদ্রোহী অপরাধ। আচ্ছা, 26 নাম্বার, কোন ক্ষেত্রে দ্রুত সামাজিক পরিবর্তন ঘটবে? কোন ক্ষেত্রে দ্রুত সামাজিক পরিবর্তন ঘটবে? সনাতন পদ্ধতিতে চাষাবাদের কারণে? এটা তো অবশ্যই না। আগের পদ্ধতিতে চাষাবাদ করলে সমাজে দ্রুত পরিবর্তন ঘটবে না। প্রযুক্তি ব্যবহারে অনীহা? না, এটা আসলে অত দ্রুত ঘটবে না। এবং এখানে সামাজিক পরিবর্তন কিন্তু এটা হলো কি পজিটিভ হিসাবে গ্রহণ করা হয়, পজিটিভ হিসাবে গ্রহণ করা হয়। আচ্ছা, নারী শিক্ষার প্রতি নেতিবাচক দৃষ্টিকোণের কারণে? হ্যাঁ অবশ্যই, কিন্তু এই সবগুলা যতটা না দ্রুত কাজ করে পরিবর্তনের জন্য, তার থেকে বেশি দ্রুত কাজ করে কোনটা? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের কারণে। এবং আগেই বলছি পরিবর্তনটাকে পজিটিভ হিসাবে দেখা হচ্ছে, কিন্তু এই যে তিনটা সবই পরিবর্তন, অবশ্যই সবই চেঞ্জ, কিন্তু এটা হলো কি নেগেটিভ চেঞ্জ। আর এই যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের কারণে আমাদের যে কত দ্রুত বা আমাদের যে পরিবর্তন কতটা সুগম হচ্ছে বা কতটা দ্রুত হচ্ছে বা কতটা আমাদের জন্য ভালো হচ্ছে, এটা কিন্তু আমরা গুলোকে দেখতে পাচ্ছি। যাদের মনে করে যে বাড়ি দক্ষিণাঞ্চলে, পদ্মা সেতু হওয়ার জন্য তারা যে কত সময় বাঁচছে এবং দেশের ইকোনমিতে যে কত টাকা হলো গিয়ে এই পদ্মা সেতুর জন্য হলো গিয়ে দেশের ইকোনমি অর্থনীতি পাইছে আমরা জানি। তারপর মনে করো যে এক মেট্রো রেলের জন্য যে ঢাকাবাসী যে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, এটাও কিন্তু যারা মেট্রো রেলে চড়ছে তারা বাদে আর কেউ ওইভাবে ফিল করতে পারবে না। 27 নাম্বার, গ্লোবালাইজেশন শব্দের অর্থ কি? গ্লোবালাইজেশন শব্দের অর্থ কি? এটা তো খুবই সহজ, একদম বাচ্চাদের জিনিস এবং তোমরা কিন্তু আইসিটি তেও পড়ছো। তাহলে গ্লোবালাইজেশন শব্দের অর্থ কি? বিশ্বায়ন।
মানে সম্পূর্ণ পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসা, বা পৃথিবীর মানুষের সাথে বা তথ্যের সাথে মানুষের যে সম্পর্কটাকে আরো নিবিড় বা আরো গভীর করে তোলা, এটাকে বলে গ্লোবালাইজেশন। মর্গ্যানের মতে যৌন জীবনের দ্বিতীয় স্তর কোনটি? যৌন জীবনের দ্বিতীয় স্তর কোনটি কার মতে? মর্গ্যানের মতে। সেটা কোনটা? সেটা হলো পুনালুয়ান পরিবার। সেটা কোনটা? পুনালুয়ান পরিবার। গণতান্ত্রিক সমাজের মূল মন্ত্র কি? গণতান্ত্রিক সমাজের মূল মন্ত্র কোনটা? ধর্ম ও অধিকার। ধর্ম ও অধিকার আসলে গণতান্ত্রিক সমাজের মূল মূল্যবোধ না, বিশেষ করে ধর্মটা না। আইন ও স্বাধীনতা না, এটাও গণতান্ত্রিক সমাজের মূল বিষয়টা না। আইন আসলে, আইনের সাথে আসলে গণতান্ত্রিক সমাজের ওরকম কোনো সম্পর্ক নেই। সাম্য ও ধর্ম, এই যে ধর্মের কথাটা বললাম আগে, তাহলে সাম্য ও স্বাধীনতা, হ্যাঁ, গণতান্ত্রিক সমাজের সাথে সাম্য ও স্বাধীনতা, ইউনিটি এবং ইন্ডিপেন্ডেন্সের একটা বড় সম্পর্ক আছে। তারপরে পরিবার উৎপত্তি সম্পর্কিত মতামতকে কয়টি ধারায় ভাগ করা যায়? পরিবার উৎপত্তির যেই হলো গিয়ে যেই বিভিন্ন মতবাদ, সেটাকে কয় ভাগে ভাগ করা যায়? সেটাকে ভাগ করা যায় দুই ভাবে। সেটাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাবে। কি কি? বিবর্তনবাদী এবং প্রতিষ্ঠানবাদী। বিবর্তনবাদী এবং প্রতিষ্ঠানবাদী। ওকে, বিবর্তনবাদী এবং প্রতিষ্ঠানবাদী। করিম নদীর তীরে বসবাস করে। করিম কোথায় বসবাস করে? নদীর তীরে বসবাস করে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক ছাত্র। প্রতি বছর সে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়। আচ্ছা, করিম কোথায় বসবাস করে? নদীর তীরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক ছাত্র। প্রতি বছর সে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়। আচ্ছা, করিমের বৈশিষ্ট্য সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হচ্ছে? তাহলে কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হচ্ছে? সেটা হলো যে ভৌগোলিক উপাদান। কোন উপাদান? ভৌগোলিক উপাদান। আচ্ছা, কারণ সে মনে করো যে এমন একটা পরিবেশে বসবাস করছে বা এমন একটা জায়গায় বসবাস করছে যার কারণে, যে ভৌগোলিক উপাদানের কারণে সে কি খেলাধুলা এত ভালো হয়েছে এবং প্রত্যেক খেলাধুলায় সে প্রথম পুরস্কার পাচ্ছে। তাহলে 71 নম্বরের উত্তর কি হবে? ভৌগোলিক উপাদান। উক্ত উপাদানটি বা ভৌগোলিক উপাদানটি প্রভাব বিস্তার করে কোন কোন ক্ষেত্রে? সভ্যতা বিকাশের ক্ষেত্রে, পেশা নির্ধারণের ক্ষেত্রে, বুদ্ধিভিত্তিক বিকাশের ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে? এটা হলো সভ্যতা বিকাশের ক্ষেত্রে এবং পেশা নির্ধারণের ক্ষেত্রে। বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রে আসলে ভৌগোলিক অবস্থান অত একটা গুরুত্বপূর্ণ না। সভ্যতা কিভাবে? মনে করো এক এক সভ্যতায় এক এক ভৌগোলিক অবস্থান আছে, তাহলে এটার সাথে অবশ্যই একটা রিলেটেড সম্পর্ক। আবার মনে করো যে যেই অঞ্চলে পানি বেশি, সেই অঞ্চলে জেলে আছে, সেই অঞ্চলে কি আছে, হলো গিয়ে সেই অঞ্চলে হলো গিয়ে যে নদী পারাপার করে সেরকম লোকজন আছে। তারপর নদীর পানি ব্যবহার করে চাষাবাদ করার জন্য লোকজন আসে, তাহলে সেখানে পেশা কি একরকম। আবার যে অঞ্চলে মনে করো নদী নাই, একদম মরুভূমি, সে অঞ্চলের পেশা কিন্তু এই যে যে অঞ্চলে পানি বেশি, নদী বেশি, সেই অঞ্চলের সাথে এক হবে না, অবশ্যই অবশ্যই পার্থক্য হবে। আচ্ছা, তাহলে 32-এর উত্তর কত? এ। চর এলাকায় অপরাধ বেশি হওয়ার কারণ কি? চর এলাকায় আমরা সাধারণত দেখি যে অপরাধ বেশি হয়। এটা বংশসূত্রে এরা অপরাধী, এটা আসলে না। বিদ্যমান সামাজিক পরিবেশের, হ্যাঁ এটা অবশ্যই একটা কারণ, কিন্তু এর থেকে বেশি কারণ হলো গিয়ে বিদ্যমান ভৌগোলিক পরিবেশের কারণে। তার কারণ হলো সমাজবিজ্ঞান মনে করে, সমাজবিজ্ঞান কি মনে করে যে পরিবেশ বা সিচুয়েশন একজন মানুষকে কি বানায়? অপরাধী বানায়। এখন চর অবস্থাটা যেটা, যে অল্প জায়গা, অনেক মানুষ, এবং এখানে জীবিকা নির্বাহের জন্য জিনিসপত্র এরকম নাই, মানে কোনো মতে বেঁচে থাকা যায় বা আরেকদিন বাঁচার জন্য ফাইট করতে হয়, এবং যেহেতু সঠিক নিয়মে বা হলো গিয়ে এক কথায় হলো গিয়ে ক্রাইমলেস ভাবে যখন কোনো কিছু পাওয়া যায় না, তখন এই অঞ্চলের মানুষ ক্রাইম করার মাধ্যমে তাদের যে ইচ্ছাটা, তাদের যে চাহিদা, সেটা ফুলফিল করে, এবং এর মাধ্যমে তারা কি হয়? তারা বেশি হিংস্র হয়ে যায়, তারা আস্তে আস্তে একদম পুরোদস্তুর অপরাধীতে পরিণত হয়। ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে?
ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে? এটা স্বাভাবিকভাবে বোঝা যায় তাপমাত্রা। কারণ যে অঞ্চলে মনে করে তাপমাত্রা বেশি, যে অঞ্চলে তাপমাত্রা বেশি সেই অঞ্চলের মানুষজন বেশি হলো গিয়ে রাগী হয় বা মেজাজি হয়। যে অঞ্চলে তাপমাত্রা কম সেই অঞ্চলের মানুষজন কি ঠান্ডা মেজাজের হয়, শান্ত হয়, তাই না? আচ্ছা, এবং একই সাথে তাদের হলো গিয়ে দক্ষতার বিষয়টাও কিন্তু চলে আসে। গরম অঞ্চলের মানুষ এক এক জিনিসে বা বেশি তাপমাত্রার মানুষ এক এক বিষয়ে হলো গিয়ে বেশি পারদর্শী, আর যে অঞ্চলের তাপমাত্রা কম সেই অঞ্চলের মানুষজন অন্যান্য বিষয়ে বেশি পারদর্শী। আচ্ছা, সমাজবিজ্ঞানী ডেভিস ও মুর সামাজিক স্তর বিন্যাসের কোন তত্ত্বটি প্রদান করে? এটা কি ক্রিয়াবাদী তত্ত্ব, এটা কি দ্বন্দ্ববাদী তত্ত্ব, এটা কি সাম্যবাদী তত্ত্ব, নাকি এটা মানবতাবাদী তত্ত্ব? তাহলে এই যে বিভিন্ন 4 ধরনের তত্ত্ব আমরা সমাজবিজ্ঞানে আলোচনা করে থাকি, বিশেষ করে ক্রিয়াবাদী তত্ত্ব এবং দ্বন্দ্ববাদী তত্ত্ব, আর সাম্যবাদী তত্ত্ব, মানবতাবাদী তত্ত্ব তো আছে। তাহলে এই তত্ত্বের ভিতরে কোন তত্ত্ব নিয়ে মূলত ডেভিস ও মুর হলো গিয়ে তত্ত্ব প্রদান বা থিওরি প্রদান করছে? সেটা ক্রিয়াবাদী তত্ত্ব, বা যেটাকে আমি ইংরেজিতে বলে থাকি ফাংশনালিজম। ফাংশনালিজম। প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয়ে ভৌগোলিক পরিবেশ গঠিত। এই উক্তিটিকার আগেই বলছি, উক্তি কিন্তু সমাজবিজ্ঞান বলো বা যেই বিষয় বলো না কেন তার জন্য বেশ গুরুত্বপূর্ণ, এবং এই উক্তিটি গিসবার্টের। এই উক্তিটিকার, এই উক্তিটি গিসবার্টের। বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি কিসের উপাদান? বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি কিসের উপাদান? বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি হলো গিয়ে এক ধরনের সাংস্কৃতিক উপাদান। এটা হলো গিয়ে এখন কিন্তু একটা কালচারাল বিষয়ে পরিণত হয়ে গেছে। কত সালে সর্বপ্রথম পরিবেশ নারীবাদী শব্দটি ব্যবহৃত হয়? আমরা জানি যে নারীবাদী শব্দ বা হলো গিয়ে ফেমিনিজমের সাথে আমরা কিন্তু পরিচিত আছি, তাই না? এইটার সাথে আমরা পরিচিত আছি, কিন্তু নারীবাদী আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণ নারীবাদী, উগ্র নারীবাদী, পরিবেশ নারীবাদী, তারপর হলো কি বর্ণ নারীবাদী, তারপর হলো কি ইন্টারসেকশনাল নারীবাদী, তারপরে মনে করো যে তোমার যারা হলো তোমার হলো কি নারীবাদী এবং একই সাথে বর্ণ নিয়ে কথাবার্তা বলে, বা আমাদের শরীরের কালার বা আমাদের জাতি নিয়ে কথাবার্তা বলে, এটা হলো গিয়ে তোমার ব্ল্যাক ফেমিনিজম বা রেশিয়াল ফেমিনিজম, বা হলো একই সাথে হলো গিয়ে মার্কসিস্ট ফেমিনিজম। এরকম বিভিন্ন ফেমিনিজম বা নারীবাদী আছে। এবং কত সালে সর্বপ্রথম পরিবেশ নারীবাদী শব্দটি ব্যবহৃত হয়? এটা হলো গিয়ে 1964-এ। সামাজিক অসমতার উপকরণ হলো, সামাজিক অসমতার উপকরণ হলো মানে এক কথায় সামাজিক অসমতা কোন কারণে হয়? এটা হলো আকার আকৃতির কারণে সামাজিক অসমতা তো হয়। যে হলো একটু খাটো, যে বেটে, যে একটু মোটা, বা যে একদম অনেক চিকন, তাকে বিভিন্ন সামাজিক অসমতার মধ্যে দিয়ে যাইতে হয়, এবং একসাথে পদমর্যাদা এবং সুযোগেরও বিভিন্ন সমস্যা হয়। তাহলে 39-এর উত্তর কত হবে? 1, 2 ও 3। 1, 2 ও 3। জীবন মানে কর্ম, আর কর্ম মানে জীবন। এটি কোন তত্ত্বের কথা? এটা কোন তত্ত্বের কথা? এটা হলো তোমার যে তত্ত্বের কথা সে তত্ত্বের নাম হলো সক্রিয়তা তত্ত্ব। তাহলে দেখো, সক্রিয়তা বলতে আমরা কি বুঝাই? যে অ্যাক্টিভ থাকা, কাজের মধ্যে থাকা, বা অলসতা না করা। তাই এইটার সাথে তো সক্রিয়তা তত্ত্বই অবশ্যই সামঞ্জস্য হবে। অবসর গ্রহণ তত্ত্ব তো অবশ্যই না, একদম বিপরীত। উপসংস্কৃতি তত্ত্ব তো নাই, আর বিনিময় তত্ত্ব বা এক্সচেঞ্জ থিওরির সাথে তো এর আসলে কোনো সম্পর্কই নাই। সভ্যতার শ্রেষ্ঠতম ফসল, এক মিনিট, সভ্যতার শ্রেষ্ঠতম ফসল ফলেছে অবকাশের ক্ষেত্রে। এটা কে বলেছেন? এটা কে বলেছেন? এটা বলেছেন আমাদের পাশের দেশেরই অর্থনীতিবিদ, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার নাম হলো গিয়ে কি? অমর্ত্য সেন। তার নাম কি? অমর্ত্য সেন। সমাজ কাঠামোর রদ বদল বলতে বোঝায় সামাজিক কি? মানে সমাজ কাঠামো যখন রদ বদল হয় তখন সামাজিক কি হয়? তখন সামাজিক বিবর্তন ঘটে। তখন সামাজিক বিবর্তন বা সোশ্যাল এভলিউশন ঘটে। সামাজিক বিবর্তন বা সোশ্যাল এভলিউশন ঘটে। আচ্ছা, কিসের মাধ্যমে সামাজিক স্তর বিন্যাস ও উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছিল?
তাহলে এর মধ্যে এখানে বিভিন্ন বিপ্লবের কথা বলা আছে, এবং এর ভিতরে কোন বিপ্লবের মাধ্যমে সামাজিক স্তরবিন্যাস বা সোশ্যাল যে ক্লাস এবং সোশ্যাল প্রোডাকশন ব্যবস্থার আমূল পরিবর্তন, মানে একটা বিশাল বা বড় ধরনের পরিবর্তন ঘটেছিল, সেটা কোন বিপ্লবের কারণে? শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণেই কিন্তু মূলত সমাজবিজ্ঞানের উদ্ভব ঘটেছিল। কার মাধ্যমে? ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট পোতের মাধ্যমে। সমাজবিজ্ঞান উদ্ভব হয়েছিল কেন? সমাজবিজ্ঞান উদ্ভব হয়েছিল সামাজিক সমস্যা দূর করার জন্য। এই যে একদম প্রথমে বলছি যে অগাস্ট পোত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব পরবর্তীকালীন সময়ে ওরকম সময় দেখতেছিল যে সমাজে বিভিন্ন সমস্যা হচ্ছে, তখন সে আসলে সেই সমস্যাগুলো কেন হচ্ছিল এবং সমস্যাগুলো দূর করার জন্য কি কি করা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আসলে সমাজবিজ্ঞানের উদ্ভব বা জন্ম হয়। সমাজবিজ্ঞানের প্রথম নাম কি ছিল? সমাজবিজ্ঞানের প্রথম নাম ছিল সোশ্যাল ফিজিক্স। সোশ্যাল ফিজিক্স। আচ্ছা, প্লেটো কোথাকার দার্শনিক ছিলেন? আমরা তো অবশ্যই প্লেটোর নাম হলো গিয়ে শুনছি, এবং এটা বলতে গেলে সবাই পারবে যে প্লেটো ছিলেন গ্রিক দার্শনিক। প্লেটো ছিলেন গ্রিক দার্শনিক। সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো। প্লেটোর শিষ্য হলো গিয়ে অ্যারিস্টটল, এবং প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস, অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো, এবং আলেকজান্ডার দ্য গ্রেটের গৃহ শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। আলেকজান্ডার দ্য গ্রেট। আচ্ছা, কোনটির পরিবর্তনে সামাজিক পরিবর্তন সূচিত হয়? মানে এর ভিতরে কোনটার যখন পরিবর্তন ঘটবে তখন সামাজিক পরিবর্তন বা এক হিসাবে সোশ্যাল চেঞ্জ আমরা দেখতে পারবো। কৃষি ব্যবস্থা অবশ্যই ঠিক আছে, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। রেলগাড়ি তো অবশ্যই না। খাদ্যাভ্যাস কিছু কিছু কিন্তু না। কিন্তু যেটার পরিবর্তন আসলে সব থেকে বড় ভূমিকা রাখবে এই বাকি তিনটার সাথে তুলনা করলে, সেটা হলো সংস্কৃতি ও সভ্যতা, মানে আমাদের কালচার এবং আমাদের যে সিভিলাইজেশন, এটা যখন চেঞ্জ হবে, পার্থক্য হবে, তখন মূলত কি হবে? তখন এই যে সামাজিক পরিবর্তনটা আমরা আমাদের চোখে পড়বে। কোথায় পুঁজিবাদের বিকাশ ঘটে? কোন জায়গায় পুঁজিবাদের বিকাশ ঘটে? পুঁজিবাদ বলতে কি বোঝায়? পুঁজিবাদ বলতে বোঝায় হলো কি ক্যাপিটালিজম। তাহলে কোন জায়গায় মূলত ক্যাপিটালিজম প্রথম দেখা যায় বা কোন জায়গায় ক্যাপিটালিজম আসলে জন্ম নেয়? সেটা হলো ইউরোপে। সেটা হলো ইউরোপে। তোমরা অনেকে আমেরিকা দাও, আমেরিকা এখন পুঁজিবাদ সব থেকে বেশি দেখা গেল উদ্ভব কিন্তু আসলে ইউরোপে ঘটেছিল। তাহলে ভুল করা যাবে না। সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি, সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি কোন সময় ছিল? বা চুক্তি হলো গিয়ে সূচনা হয় কোন সময়? দাস যুগে। মানে তোমাকে সেবা দেওয়া হবে এবং এই কারণে তুমি আমাকে রক্ষা করবে। মানে এই যে দাসরা হলো গিয়ে সেবা দিবে কাদের? মালিকদের, এবং এই কারণে মালিকরা দাসদেরকে রক্ষা করবে, মানে মেরে ফেলবে না, অত্যাচার করবে না, এরকম আর কি। আচ্ছা, এবং লাস্ট এমসিকিউ, সমাজকে আধুনিক ও গতিশীল রূপ দেয় কে? সমাজকে আধুনিক ও গতিশীল রূপ দেয় কে? মানে নিচের কোন জিনিসগুলোর মাধ্যমে আসলে সমাজ সময়ের সাথে সাথে আধুনিক হচ্ছে এবং গতিশীল হচ্ছে, সেটা কি? সামাজিক প্রতিষ্ঠান। এখন সামাজিক প্রতিষ্ঠান বলতে তোমরা অনেকেই মনে করো যে হয়তো স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা ব্যাংক প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, তাই না? এগুলো একটা সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে, কিন্তু সামাজিক প্রতিষ্ঠান হলো গিয়ে সেই বিষয়গুলা যেগুলা হলো গিয়ে আমাদের সমাজে এক্সিস্ট করে। তাই পরিবারও কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান, এবং বলা হয় যে সব প্রতিষ্ঠানের হলো গিয়ে কেন্দ্রবিন্দু বা সব প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে গড়ে উঠেছে সেটা হলো গিয়ে পরিবার। আচ্ছা, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রিপারেশনে আমরা সাহায্য করতে পেরেছি, এবং এখানে যেই বিষয়গুলো নিয়ে বলা হলো, অতিরিক্ত যে তথ্য দেওয়া হলো, যে টপিকগুলো নিয়ে বলা হলো, এগুলা আশা করছি তোমরা বাসায় আবার পড়বে নিজেদের পাঠ্যপুস্তক থেকে, এবং সৃজনশীল পরীক্ষা ভালো মতো দিয়ে একটা ভালো রেজাল্ট তোমরা নিজেদেরকে উপহার দিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আবার সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্রের এমসিকিউ ক্লাস নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।